শেখ হাসিনা কি বাংলাদেশে সত্যিই ফিরছেন? ফিরলে যে সময়টা তিনি বলেছেন বিজয়ের মাসেই কি ফিরবেন? সেক্ষেত্রে ভারত সরকারের ভূমিকা কি হবে? এটাই আমার এই প্রতিবেদনের আলোচ্য। কিন্তু তার আগে আমরা ন্যাটোর কথা জানি, কিন্তু ইসলামিক ন্যাটো তৈরি হওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। টার্কি, পাকিস্তান, সৌদি নিজেদের মধ্যে চুক্তি করেছে যাতে কোনো দেশ আক্রান্ত হলে অন্য দুটো দেশও তারা আক্রান্ত হয়েছে বিবেচনা করে আক্রান্ত দেশের পাশে এসে দাঁড়ায়। খুবই তাৎপর্যপূর্ণ ঘটনা। এই যখন আবহ, পশ্চিম এশিয়ার শান্তি কবে আসবে বা আদৌ আসবে কিনা তা নিয়ে সন্দেহ ঘনীভূত, তবে স্ট্রেট অফ হরমুজের নিয়ন্ত্রণ নিয়ে ওমান এবং ইরানের মধ্যে একটা চুক্তি সম্পাদন হওয়ার পথে। আবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু স্পষ্ট বলে দিয়েছেন যে গাজায় শান্তি ফেরানোর জন্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যে 15 দফা সুপারিশ সেটা তিনি এই মুহূর্তে মানতে পারছেন না। এসব তো আন্তর্জাতিক পরিস্থিতি আছে, কিন্তু আমাদের পড়শি বাংলাদেশ, সেখানে এখন ঘটনার ঘনঘটা। 9 আগস্ট ঢাকায় ভারতের হাইকমিশনার, পদমর্যাদায় কেন্দ্রীয় মন্ত্রীর সমতুল্য দীনেশ ত্রিবেদী বাংলাদেশের বিদেশ মন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে 1.5 ঘন্টা বৈঠক করেছেন। এই প্রতিবেদন যখন দেখবেন তখন দীনেশ ত্রিবেদীর সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক বোধহয় শেষ হয়ে গেছে। এখন ভারত সরকারের অবস্থান বাংলাদেশকে স্পষ্ট জানিয়ে দিয়েছেন দীনেশ ত্রিবেদী। কি? ঢাকা বলছে শেখ হাসিনাকে প্রত্যার্পণ করতে হবে, কারণ তিনি ফাঁসির আসামি, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তিনি দোষী সাব্যস্ত হয়েছেন। প্রত্যার্পণ করার অর্থ দিল্লিকে শেখ হাসিনাকে গ্রেপ্তার করে ঢাকার হাতে তুলে দিতে হবে। দিল্লির বক্তব্য খুব স্পষ্ট, শেখ হাসিনা নিজে থেকে পালিয়ে আসেননি। বাংলাদেশ সেনাবাহিনীর বিশেষ বিমানে তাকে দিল্লির অদূরে হিন্ডন এয়ারবেসে নামিয়ে দেওয়া হয়েছিল। বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামান তৎকালীন ভারতের সেনাপ্রধানের সঙ্গে নিয়মিত যোগাযোগে ছিলেন। শেখ হাসিনা আশ্রয় প্রার্থী, ভারত আশ্রয় প্রার্থীকে আশ্রয় দেয়, দলাই লামাকেও আশ্রয় দিয়েছে দীর্ঘদিন ধরে। তাই শেখ হাসিনাকে ঢাকা যেভাবে বলছে গ্রেপ্তার করে ঢাকার হাতে তুলে দেওয়া, সেটা দিল্লি করবে না। বরঞ্চ শেখ হাসিনা যাতে বাংলাদেশে ফিরতে পারেন, তার নিরাপত্তা যাতে নিশ্চিত থাকে এবং একই সঙ্গে যাতে তিনি ন্যায্য ন্যায় বিচারের মুখোমুখি হতে পারেন, সেটা যাতে ঢাকা এনশিওর করে, সেজন্য নয়াদিল্লি তারেক রহমান প্রশাসনের সঙ্গে কথাবার্তা চালিয়ে যাচ্ছে। অর্থাৎ বাংলাদেশকে তাদের অবস্থান বদল করতে হবে। শেখ হাসিনার প্রত্যার্পণ হবে না। শেখ হাসিনা প্রত্যাবর্তন করতে চাইলে তাকে সুরক্ষা দিতে হবে এবং নিরপেক্ষ আইনের বা বিচারের মুখোমুখি যাতে তিনি হতে পারেন সেটা নিশ্চিত করতে হবে। দেখুন, দীনেশ ত্রিবেদীর সঙ্গে তারেক রহমানের বৈঠক হলে এনসিপি, জামাত রেড়ে করে উঠবে, কিন্তু তারেক রহমান জানেন যে বৃহৎ প্রতিবেশী ভারতের সঙ্গে খুব বেশি পাঙ্গা নেওয়া যাবে না। একই বাংলাদেশের নজিরবিহীন বিদ্যুৎ সংকট, ভারত অতিরিক্ত বিদ্যুৎ পাঠাবে, অতিরিক্ত ডিজেল পাঠাবে এবং ব্রিক্সের যে সম্মেলন তার চেয়ারম্যান হিসেবে তারেক রহমানকে ভারত আমন্ত্রণ জানিয়েছে। সেপ্টেম্বর মাসের 12 এবং 13 তারিখে হবে। শুধু তাই নয়, সপরিবারে দ্বিপাক্ষিক সফরে তারেক রহমান যাতে দিল্লি আসেন
সেটা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চাইছেন। কারণ দুই রাষ্ট্রপ্রধান মুখোমুখি বৈঠক করলে অনেক বকেয়া বিষয়ের সমাধান করা যায়। 2026-এই গঙ্গা জল চুক্তির পুনর্নবীকরণ হওয়ার কথা, 96 সালে হয়েছিল, 30 বছর হলো। দুদেশেই টেকনিক্যাল এবং সচিব পর্যায়ে আলোচনা শুরু হয়েছে। এসব নিয়েও তো কথাবার্তা বলতে হবে। তাই তারেক রহমানকে স্পষ্ট বার্তা দিয়ে দিয়েছে নয়াদিল্লি, শেখ হাসিনার প্রত্যর্পণ হবে না, ঢাকাকে তাদের অবস্থান বদল করতে হবে। প্রত্যাবর্তন হতে পারে, কিন্তু শেখ হাসিনার আইনি সুরক্ষা এবং তার নিরাপত্তা নিশ্চিত করতে হবে, এবং ভবিষ্যতে আওয়ামী লীগকেও বাংলাদেশের রাজনীতিতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করার সুযোগ দিতে হবে। এখন বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি এখন কিন্তু শেখ হাসিনার দেশে ফেরাকে নিয়ে আবর্তিত হচ্ছে। তারেক রহমানের প্রশাসন জানে, জামাত জানে, এনসিপি জানে, শেখ হাসিনা একবার বাংলাদেশের মাটিতে পা দিলে, তিনি বলছেন আমি বেনাপোল দিয়ে ঢুকবো, লক্ষ লক্ষ আওয়ামী লীগের সমর্থক কিন্তু রাস্তায় নেমে পড়বেন। তাদেরকে রোকবার ক্ষমতা কিন্তু তারেক রহমানের প্রশাসনের নেই। রুখতে গেলে প্রচুর মানুষের মৃত্যু হবে। তখন অভিযোগ উঠবে যে তারেক রহমানের প্রশাসন নিজের দেশের মানুষের উপর নির্বিচারে গুলি চালাচ্ছে। অর্থাৎ বাংলাদেশের নতুন সরকার এখন একটা উভয় সংকটে। দেশের কট্টরপন্থী অংশের দাবি শেখ হাসিনাকে প্রত্যর্পণ করতেই হবে, আর ভারতের অবস্থান প্রত্যর্পণ নয়, প্রত্যাবর্তন। শেখ হাসিনার ফরেন করেসপন্ডেন্স ক্লাব অফ ইন্ডিয়ার সঙ্গে আলাপচারিতায় অনেক কথা বলেছেন, বিজয়ের মাসে ফিরবেন ইত্যাদি। বাংলাদেশ রুষ্ট, নজিরবিহীন ভাষায় বাংলাদেশের বিদেশ মন্ত্রক প্রতিবাদপত্র পাঠিয়েছে। তাদের বক্তব্য যে শেখ হাসিনার এই ধরনের মন্তব্য দুদেশের সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করবে। ভারত পরিষ্কার জানিয়ে দিয়েছে শেখ হাসিনা একজন ইন্ডিভিজুয়াল, তিনি ইন্ডিভিজুয়াল রিসোর্সকে মোবিলাইজ করে কার সাথে কি কথা বলবেন সেটা তার ব্যক্তিগত বিষয়। শেখ হাসিনা কি বলছেন ভারত সরকার সেগুলোকে এন্ডোর্স করে না। তাহলে দ্বিপাক্ষিক সম্পর্ক একটা খুব গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। এই প্রেক্ষিতে দীনেশ ত্রিবেদীর বাংলাদেশের বিদেশমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে 1.5 ঘন্টার বৈঠক, প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক, আশা করব কিছুদিনের মধ্যেই দ্বিপাক্ষিক সফরে তারেক রহমান সপরিবারে নয়াদিল্লিতে আসবেন। আপনারা প্রথম থেকেই আমার পাশে আছেন, চ্যানেল সাবস্ক্রাইব করছেন, আশা করি ভবিষ্যতেও করবেন। থ্যাঙ্কস বাটনে ক্লিক করবেন যদি মনে করেন যে আমার এই উদ্যোগের সঙ্গে নিজেদের যুক্ত করবেন। এটা গেল আমাদের পূর্ব প্রান্তের প্রতিবেশী বাংলাদেশের কথা। এবার আসুন পশ্চিম প্রান্তে। 27 জুলাই, 2রা অগাস্ট এবং 10ই অগাস্ট পাকিস্তান অধিকৃত কাশ্মীরে নির্বাচন। ইতিমধ্যেই পুঞ্চে রাওয়ালকোটে পাকিস্তান রেঞ্জার্স এবং সেনাবাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে বহু মানুষের মৃত্যু হয়েছে। তাহলে পিওকেতে বিক্ষোভটা হচ্ছে কেন? 1, আটার দাম অগ্নিমূল্য। 2, ওই অঞ্চল থেকে পাকিস্তানে হাইড্রো ইলেকট্রিক উৎপন্ন হয়, কিন্তু যেখান থেকে হাইড্রো ইলেকট্রিক উৎপন্ন হয় সেই পাকিস্তান অকুপায়েড কাশ্মীরের মানুষদেরই অতিরিক্ত সেচ দিতে হচ্ছে। তারা বলছে আমাদের এখানের প্রাকৃতিক সম্পদকে ব্যবহার করে হাইড্রো ইলেকট্রিক তৈরি হচ্ছে, সেই ইলেকট্রিক সারা পাকিস্তানে ডিস্ট্রিবিউট হচ্ছে, আর যেখানে উৎপাদন হচ্ছে সেখানকার মানুষদের অতিরিক্ত সেচ দিতে হবে কেন? এবার পিওকে বলতে আমরা কি বুঝি? আমরা বলি পাকিস্তান অকুপায়েড কাশ্মীর, আর পাকিস্তান বলে আজাদ কাশ্মীর। আজাদ কাশ্মীর বলে কিছু নেই, ওটা পাকিস্তান অকুপায়েড কাশ্মীর।
পাকিস্তান অকুপায়েড কাশ্মীরে পাকিস্তান নিয়মিত নির্বাচন করে, সাজানো নির্বাচন। মোট 53টা আসন আছে, তার মধ্যে 8টা আসন পাক সরকার সরাসরি সদস্যদের মনোনীত করে। তার মধ্যে 5 জন মহিলা, একজন উলেমা বা ক্লার্জি, একজন টেকনোক্র্যাট আর একজন নন রেসিডেন্ট কাশ্মীরি। আর বাকি 12টা যে আসন, সেই আসনের নির্বাচনও ইসলামাবাদ সরকারের অঙ্গুলি এলানে হয়, অর্থাৎ সেই আসনে কারা জিতবেন সেটা ইসলামাবাদ এবং রাওয়ালপিন্ডি ঠিক করে। এই 12টা আসন কাদের জন্য সংরক্ষিত? কাশ্মীরি রিফিউজির জন্য। অর্থাৎ পাকিস্তানের দাবি মতো যে সমস্ত কাশ্মীরি শ্রীনগর, লাদাখ, বারামুলা, জম্মু থেকে বাধ্য হয়েছেন পাকিস্তানে আসতে, তাদেরকে তারা কাশ্মীরি রিফিউজি বলে। তাদের জন্য এই 12টা আসন সংরক্ষিত। এটাতে পাকিস্তান সরকার নিজেদের প্রার্থীদেরই মনোনয়ন করে। অর্থাৎ 53টার মধ্যে 20টা আসনের কোনো নির্বাচন হয় না, সরাসরি রাওয়ালপিন্ডি, ইসলামাবাদ তাদের ক্যান্ডিডেটদের ঠিক করে এবং যাদেরকে মনে করে এই সদস্য হবে তারা সদস্য হয়। বাকি 33টা আসনের নির্বাচন খুব ফাস্ট। পাকিস্তান বলে আজাদ কাশ্মীর, কাশ্মীরের ভাগ্য নির্ধারিত হবে গণভোটের মাধ্যমে, ইউএন রেজলিউশন। গণভোটে কিন্তু আজাদ কাশ্মীরের কোনো সংস্থান নেই। কি রয়েছে? হয় ভারতের সঙ্গে সংযুক্তি, না হলে পাকিস্তানের সঙ্গে সংযুক্তি। দেখুন, পিওকের জনসংখ্যা 50 লক্ষের আশেপাশে, আর আমাদের দিকের কাশ্মীরের 1,25,00,000। সেখানে প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি সবই আছে, খুব সাজানো। কিন্তু যেখানে প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি হিসাবে কেউ শপথ নেন, তখন তাদেরকে শপথ নিতে হয় যে পাকিস্তান ধারণার বিপরীতে তারা কোনো কাজ করবেন না, পাকিস্তান থেকে বিচ্ছিন্ন হওয়ার কোনো রকম আন্দোলন বা ওই ধরনের কোনো কাজে যুক্ত হবেন না। একে পাকিস্তান বলছে এটা আজাদ কাশ্মীর, পাকিস্তানের ইন্টিগ্রাল পার্ট নয়, গণভোটের মাধ্যমে এদের ভবিষ্যৎ নির্ধারিত হবে। আবার একই সঙ্গে আজাদ কাশ্মীরের যিনি প্রধানমন্ত্রী হবেন বা যিনি রাষ্ট্রপতি হবেন, তাকে কিন্তু শপথ নিতে হচ্ছে যে পাকিস্তান থেকে বিচ্ছিন্ন হওয়ার মতো কোনো আন্দোলন বা কোনো কাজের সঙ্গে তাদের সম্পৃক্ততা থাকবে না। ডাইকোটমি কাকে বলে বুঝলেন? এটাই হচ্ছে পাকিস্তান, দুর্বৃত্ত রাষ্ট্র, ফেল স্টেট। এবং একটা মিনিস্ট্রি আছে জম্মু কাশ্মীর, এই কাশ্মীর গিলগিট বাল্টিস্তান মিনিস্ট্রি, ফেডারেল গভর্নমেন্টের আন্ডারে। আর একটা কাউন্সিল আছে 12 সদস্যের, যার 6 সদস্য নির্বাচিত হয় ইসলামাবাদ রাওয়ালপিন্ডি থেকে, 6 জন নির্বাচিত হয় ওই পাকিস্তান অকুপায়েড কাশ্মীর থেকে। তাহলে একটা মিনিস্ট্রি আছে ইসলামাবাদে, যারা পাকিস্তান অকুপায়েড কাশ্মীর এবং গিলগিট বাল্টিস্তানের বিষয়টা দেখাশোনা করে। কিন্তু গিলগিট বাল্টিস্তান, পিওকে সবই তো ভারতের অংশ, ইন্টিগ্রাল পার্ট। পণ্ডিত নেহরুর ভুল নীতির জন্য পাকিস্তান সেটাকে এখনো কবজা করে আছে এবং নেহরুজি যে ভুলটা করেছিলেন তার খেসারত দিতে হচ্ছে ইউনাইটেড নেশনে বিষয়টাকে নিয়ে গিয়ে। কিন্তু পাকিস্তান অকুপায়েড কাশ্মীরে যে নির্বাচন হয় সেই নির্বাচন ফার্স। পিওকের অধিবাসীদের পাকিস্তান দমন পীড়ন করে, একেবারে মিলিটারি স্টেট। বিক্ষোভের অধিকার নেই, জীবনযাপনের জন্য ন্যূনতম উপাদান পাওয়া যায় না, অগ্নিমূল্য, এবং অর্থনৈতিক শোষণের মুখোমুখি হতে হয় পাক অধিকৃত কাশ্মীরের বাসিন্দাদের। তাই তাদের মধ্যে অনেকের আকাঙ্ক্ষা আছে যে ভারতের সঙ্গে মিশে যাওয়ার, সেটা জানে।
সেটা জানে। তাই স্থানীয় আন্দোলনেও ভারতের মদত আছে বলে পাকিস্তান দাবি করে। কিন্তু আটার অগ্নিমূল্য, হাইড্রো ইলেকট্রিকের উপর সেচ বসানো, এ তো স্থানীয় সমস্যা। পাক অধিকৃত কাশ্মীরের অধিবাসীদের উপর রাওয়ালপিন্ডি ইসলামাবাদ অত্যাচার করে, সাজানো নির্বাচন করে, এবং সেই অত্যাচারের বিরুদ্ধে যখন সেখানকার মানুষ সরব হয় তখন পাক প্রশাসন নির্বিচারে গুলিবর্ষণ করে, তাতে মহিলা, শিশু, সাধারণ মানুষ নিহত হন। সাথে আমরা পাকিস্তানকে বলি ব্যর্থ রাষ্ট্র, রোগ স্টেট। এর থেকে পাক অধিকৃত কাশ্মীরের অধিবাসীদের সঙ্গে পাকিস্তানের যে ব্যবহার, এর থেকে এটাই প্রমাণিত হয় যে পাকিস্তান ব্যর্থ রাষ্ট্র, দুর্বৃত্ত রাষ্ট্র। কনফিডেন্সটা বেশ লো দেখছি। রিসেন্টলি টেস্ট করিয়েছো? হ্যাঁ ডাক্তারবাবু, প্রিটেস্টের পরের দিনই করিয়েছি। ও, তুমি মাধ্যমিক দেবে? তাহলে মক টেস্ট করো। এই নাও মৌলিক লাইব্রেরি সম্রাট এক্সক্লুসিভ মক টেস্ট পেপার। এতে পাবে প্রতিটি বিষয়ে অধ্যায়ভিত্তিক গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্নপত্র, ইংরেজি, গণিত, আনসিল লেখার বিস্তারিত টিপস, আর প্রতিটি সাবজেক্টের এক্সপার্ট ওপিনিয়ন, যা তোমার কনফিডেন্সকে ফিরিয়ে আনবে মাধ্যমিকের আগে। সম্রাট এক্সক্লুসিভ মাধ্যমিক মক টেস্ট পেপার, এক্সামের কনফিডেন্স বুস্টার। উচ্চ মাধ্যমিকের পর উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে NCHMCT পর্যটন দপ্তর, ভারত সরকারের হসপিটালিটি অ্যান্ড হোটেল ম্যানেজমেন্ট, পশ্চিমবঙ্গ সরকারের মাকাউটের BBA BCA, ফ্যাশন ডিজাইন, এভিয়েশন ট্যুরিজম, কালিনারি আর্টস পড়ো SBI HM কলেজে। স্টুডেন্ট ক্রেডিট কার্ড ও ব্যাংক লোন পাবে SBI HM এ পড়লে। কোর্সের শেষে SBI HM দেশ ও বিদেশে চাকরির ব্যবস্থা করে থাকে। SBI HM হলো পশ্চিমবঙ্গের সেরা ম্যানেজমেন্ট কলেজ। SBIHM.com। বোলপুর শহরের কোলাহল থেকে মাত্র 20 মিনিট দূরেই রয়েছে সুন্দর রিসর্ট, যেখানে পেয়ে যাবে স্পেশিয়াস আর এস্থেটিক্যালি ডিজাইন রুম। তোমরা যারা গ্রুপে যাও তাদের জন্য আছে কমফোর্টেবল গ্রুপ স্টে অপশন, আর কাপলদের জন্য রয়েছে লাক্সারিয়াস সুইট রুম, তার উপর আবার ফ্ল্যাট 10% অফ। এখানে প্রকৃতির মাঝে তোমরা পেয়ে যাবে একটা সুন্দর সুইমিং পুল, ছোটদের জন্য প্লে এরিয়া আর একটা এস্থেটিক সেলফি কর্নার। প্রপার্টিটা পুরোটাই পেট ফ্রেন্ডলি, আর এখানে আছে অনেক কিউট ছোট ছোট র্যাবিটস। সকালের ব্রেকফাস্ট থেকে ডিনার পর্যন্ত পেয়ে যাবে একদম হোমলি কমফর্ট ফুড, যা এক কথায় অসাধারণ। বেঙ্গলি কুইজাইনের সাথে সাথে পেয়ে যাবে চাইনিজ আর নর্থ ইন্ডিয়ান অপশন। বিকেলে বনফায়ারের আলো, বন্ধুদের সাথে আড্ডা, আর খোলা আকাশের নিচে গ্রাম বাংলার হাওয়া, পুরোটাই এক অপরূপ অনুভব। তাহলে বলো তোমরা কবে প্ল্যান করছো এই পিসফুল এসকেপটা? এন্ড ডোন্ট ফরগেট টু ফলো মিস কাপকেক ফর মোর সাচ ট্রাভেল আপডেটস।